ভারতের মেঘালয় সীমান্তের খলচন্দা কোচপাড়া একটি দুর্গম পাহাড়ি জনপদ, যেখানে হাজার বছর ধরে কোনো আধুনিকতার ছোঁয়া ছাড়াই বন্য হাতিসহ নানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবনযাপন করছেন কোচ আদিবাসী সম্প্রদায়। বর্ডারের এই পাহাড়ি জনপদে কেমন তাদের জীবন, এই ভিডিওতে আমরা জানব পাহাড়ের বুকে তাদের টিকে থাকার গল্প। চলুন শুরু করা যাক। বন্ধুরা, নালিতাবাড়ি উপজেলার গরকান্দা মোড় থেকে আমাদের অটো গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমরা দর্শক এই অটো গাড়িতে সাইরালি বাজার পর্যন্ত যেতে পারবো, কারণ এখান থেকে সরাসরি কলচন্দা এবং কোচপাড়ার ওই অর্থে অটো গাড়ি যায় না, গেলে হয়তো রিজার্ভ করে নিতে হয়। আমরা যেহেতু গাড়ি রিজার্ভ করিনি, তাই এই নাকুগাঁও হাইওয়ে ধরে প্রথমে আমাদের চাইরালি বাজারে যেতে হবে। নয়াবিল ছাড়ালাম দর্শক আমরা, আর আমাদের সাথে কিন্তু আছে আলী ভাই রয়েছে। আলী ভাই একটু আরামপ্রিয় মানুষ, এত রোদে ঝড় বৃষ্টিতে কাজ করতে সে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে গেলে যখন আমরা গাড়িতে কোথাও জার্নি করি, তখন সে আরামের সিট খোঁজে, নাকি? হ্যাঁ, ওই যে দেখুন আরামের সিট খোঁজে। বন্ধুরা, চাইরালি থেকে আমরা এক ভাইকে পেয়েছি। ভাইয়ের এই যে মোটরসাইকেলে করে মূলত কোচপাড়া যাচ্ছি, কেননা মোটরসাইকেল ছাড়া এখানে গাড়িতে করে যাওয়াটা, যেহেতু রাস্তা খুব খারাপ, দুর্গম পাহাড়ি অঞ্চল, তো ওই জন্য মোটরসাইকেলটাই বেস্ট। তো আমরা কিন্তু অলরেডি আপনার পাহাড়ি জনপদের ভেতরে ঢুকে পড়েছি, আর এখান থেকে সামনেই হচ্ছে বারোমারি মিশন। আমাদেরকে বারোমারি মিশন পার করে ভেতরের রাস্তা দিয়ে ঢুকতে হবে। বারোমারি মিশন পার করে আমাদের মোটরসাইকেল এগোতে লাগলো পাহাড়ি মেঠোপথ ধরে। ভাঙাচোরা রাস্তায় চলতে বেশ বেগ পেতে হচ্ছিল চালকের, তবে পাহাড়ের প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য নিয়ে স্বাগত জানাতে কার্পণ্য করেনি। হঠাৎই একটি ভাঙা ব্রিজ রুদ্ধ করলো আমাদের পথ। এরপর আর এগোলো না মোটরসাইকেল, আমরা পায়ে হেঁটে চললাম কোচপাড়ার দিকে। দর্শক বন্ধুরা, আমরা এখন যে জায়গাটার ভেতরে রয়েছি, এটা কিন্তু বাংলাদেশের ভেতরে। এখানে এই যে একটা ছোট্ট ঘর দেখতে পাইলাম, এই ঘরটা দেখে খুব ভালো লাগলো। একদম পাহাড়ি জনপদের ভেতরে ধান ক্ষেতের পাশে এই যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, এই ধান ক্ষেতগুলো হচ্ছে আপনার বাংলাদেশের ভেতরে। আর ওই যে উপরে আপনার টিলাগুলো দেখা যাচ্ছে, ওই টিলাগুলো কিন্তু আপনার ভারতে। তো আমরা যদি চেষ্টা করি তাহলে আরো অনেকটা যেতে পারবো, কারণ ওইদিকে বেশ খানিকটা জায়গা রয়েছে ধান ক্ষেত এখনো পর্যন্ত। কিন্তু আমাদের আর অত দূর যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমরা আমাদের মূল যে আজকের পর্ব, সেই পর্বে আমরা কোচ আদিবাসীদের জীবনযাপনটাই আপনাদের সামনে তুলে ধরবো। ওদের আপনাদেরকে যেটা বলেছিলাম যে হাতিকে রুখে দেওয়ার জন্য এই যে তারগুলো রয়েছে এখানে, এই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই যে ক্ষেতের পাশে বেড়াগুলো রয়েছে সেখানে দেওয়া রয়েছে। আর এদিকেও রয়েছে যে জঙ্গলের ভেতর দিয়েও কিন্তু আপনার প্রচুর পরিমাণে তারগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যাতে হাতি আসলে পরে তারা একটা বাধা বিঘ্নতা সৃষ্টি হয় এবং না ঢুকে গ্রামগঞ্জের মানুষের ক্ষতি করতে পারে। তো এটা হচ্ছে আপনার কোচপাড়ার একদম প্রথম বাড়ি বলা যেতে পারে, প্রথম একটা পরিবারের বাসা দেখতে পাচ্ছি। বন্ধুরা, পাহাড়ের পাশে এইদিকে দেখুন চমৎকার ফসলের ক্ষেত। আর এখন বর্তমানে এই অঞ্চলটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই চমৎকার। তো এখানে আমাদের এক দাদা রয়েছেন, কোচ উপজাতি দাদা। দাদার বাসা এই যে, দাদার ঘর বাড়ি আপনাদেরকে দেখাবো। তাদের ঘর বাড়ি কেমন কেমন তাদের সংস্কৃতি, তার আগে আমি একটুখানি দাদার সাথে কথা বলতে চাইছি। দাদা, আপনার নামটা কি? রমেশ চন্দ্র কোচ।
রমেশ চন্দ্র কোচ, মানে আপনার আপনার পদবীর পেছনে কোচ পদবিটাকে ব্যবহার করেন, তাই তো? তো এখানে আপনাদের এই দুর্গম পাহাড়ের ভেতরে আহ থাকতে কোনো সমস্যা হয় কি? আগে ছিল ভাগ ভালুকের সমস্যা। অনেক বছরের আগে আচ্ছা। বাপ দাদার থাকার সময় ভাগ ভালুকের সমস্যা ছিল। আর মাঝখানে কিছুই নাই। আবার 2000 সাল থেকে আমাদের হাতির আক্রমণে এই এলাকাটা আছে আর কি। এখন এই পর্যন্ত 24 সাল পর্যন্ত হাতের আক্রমণ চলতেই আছে, চলতেই থাকে। যেমন আমাদের এই ফসলগুলি হয়তো আমরা কেউ কেউ কাটতে পারে, কেউ কেউ কাটতে পারে না। মানে ফসল ফসলটা নষ্ট করে ফেলে যায়, খায় ফেলে যায়। হাতিতে খাইয়া ফেলে। তারপরে আমাদের এই যে বাড়ির আশেপাশে আমরা যেমন আগে শিমলা আলু লাগাইতাম, কলা গাছ লাগাইতো, ওইগুলি লাগাইতে পারি না এখন। ওগুলি দেখলেই হাতিরা আইসা পড়ে, রাত্রে না দিনের বেলা আইসা পড়ে। দিনেও হাতি হ্যাঁ, এসে পড়ে? দিনেও আসে। আচ্ছা, হাতি কি দল বেঁধে আসে নাকি? দল বেঁধে বাড়ি একবারে। ঘরের ভেতরে ঢুকে? হ্যাঁ, ঢুকে, বাড়ির ভিতরে ঢুকে। কারণটা হলো সবটা দল ঢুকে না, যেটা খারাপ হাতি হ্যাঁ। দলের মধ্যে একটা দুইটা করে খারাপ থাকে, ওই ওরা ঢুকে শুধু। ওরা বেশি নষ্ট করে? হ্যাঁ, নষ্ট করে। আচ্ছা বন্ধুরা, পাহাড়ি জনপদে এই যে আমাদের কোচ আদিবাসীরা রয়েছেন, তারা কিন্তু সবসময় প্রকৃতির সাথে লড়াই করে সারভাইভ করে। কেননা এখানে যে ঝুঁকিগুলো আছে, সেই ঝুঁকিগুলোকে তারা খুবই কৌশলে অতিক্রম করতে না পারলে এই পাহাড়ি জনপদে কিন্তু বেঁচে থাকা কিংবা এখানে সারভাইভ করা খুবই কঠিন। আমরা দাদার সাথে কথা বললাম, রমেশচন্দ্র দাদার সাথে। এটা তার বাসা, এই যে তার মানে বাড়ি ঘর, মাটির ঘর দাদার। এই এই যে এই মশালগুলো আপনারা নিজেরাই তৈরি করেন না? এই যে দেখুন দর্শক, হাতিকে তাড়ানোর জন্য দাদারা এক ধরনের মশাল তৈরি করেছে। সেই মশালের মাধ্যমে তারা কিন্তু আগুন জ্বালিয়ে হাতিকে ক্ষেত্রবিশেষ যখন ঢুকে পড়ে তখন তাড়ানোর চেষ্টা করে। আর বাড়ির চারপাশ দিয়ে কিন্তু দাদারা সব জায়গায় এই যে হাতি তাড়ানোর জন্য বিভিন্ন রকমের তার টানিয়ে রেখেছে। এগুলোতে মানে হাতি আসলে দাদা কি কিছুটা আটকে গিয়ে? আটকে না তো, হাতিরা ভয় করে আর কি, তার দেখলে ওরা মনে করে ভয় করে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আছে এটা মনে করে। ওটা দেখে ভয় করে ওরা চলে যায় না? আচ্ছা আচ্ছা। এখন দাদা আপনাদের এখানকার মানুষের ঘরবাড়িগুলো আর আগের মতো নাই? আগে মাটির সুন্দর মাটি ছিল। এই মাটিতে তোলার পরে হাতির আগে ছিল না হাতির চাপ, পরে তোলার পরে হাতির চাপ এসে পড়ছে। হাতির চাপে এখন তো এইটারেও ভেঙে ফেলতে হয়। আচ্ছা, হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় যদি আইসা ধাক্কা দেয়, হ্যাঁ, তাহলে তো মানুষ মারা যাবে। ওই জন্য মাটির ঘর আপনারা এখন উঠাই দিতেছেন না? আচ্ছা, আমরা টিনের ঘর, টিনের বেড়া, টিনের ঘর এই যেগুলোর মধ্যে আর কি ই করছেন? এটা আমার পাকের ঘর। আচ্ছা, এটা পাকের এটা ঘর, আপনার পাকের রান্নাঘর আর কি। আচ্ছা আচ্ছা। দাদার পরিবারে কতজন আছে? আমরা পরিবারে 7 জন আছি। বর্তমানে 7 জন আছে। আচ্ছা আচ্ছা। 7 জন। আর এটা আমার সুপার ঘর আর কি। এটা আপনার শোবার ঘর, তাই তো? আচ্ছা, ছোট্ট মুক্ত ঘর। আচ্ছা দাদা। না, সবাই তো আমরা একই গরিব মানুষ সবাই। তো ভালো থাকবেন দাদা। হ্যাঁ, আচ্ছা। কোচ আদিবাসীরা মূলত তিব্বতী বর্মী পরিবারের অন্তর্গত। ভারতের আসাম, মেঘালয় ও বাংলাদেশে বসবাসকারী একটি ভাষিক জাতি ও অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। কোচরা গারো এবং খাসিয়াদের মতোই অতি সীমান্ত জনগোষ্ঠী। তাদের পূর্বপুরুষদের জমি বর্তমানে একাধিক দেশ, একাধিক রাজ্যে খণ্ডিত। ভারতের বাইরে কোচেরা বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলার পাশাপাশি কিছু সংখ্যক কোচ গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলের বরেন্দ্র পাহাড়ি এলাকায় বসবাস করেন। বন্ধুরা, এই যে দেখুন, এখন কিন্তু এই পাহাড়ি জনপদে যারা আদিবাসী আছেন তাদের ঘরবাড়িগুলোকেই এরকম মাটির ঘরবাড়ি দেখা যায়। এছাড়া কিন্তু আমাদের দেশের মাটির ঘরবাড়িগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিলুপ্ত হয়ে গেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দেখুন, তারা কিন্তু মাটির ঘর ব্যবহার করে। এই যে ভাইয়াদের ঘর দেখুন, চমৎকার তাদের। এটা একটা শিল্প, মানে আমাদের বাংলাদেশের এই যে মাটির ঘরগুলো, অ্যাকচুয়াল এগুলো তো একসময়
মানে একটা ঐতিহ্যবাহী বিষয় তো ছিলই, কিন্তু কি হয়েছে আপনার কালের পরিক্রমায় সেই ঘরবাড়িগুলো হারিয়ে গেছে। কিন্তু ক্ষেত্রবিশেষ আমরা এই ধরনের পাহাড়ি জনপদের ভেতরে যারা রয়েছেন তারা মানে এই ঘরবাড়িগুলো তৈরি করেন, এবং সেটা আমরা তুলনামূলকভাবে এখনও একটু একটু দেখতে পাই। তো সেটাই আমাদের এই খলচন্দা কোচপাড়ায়ও দেখতে পাচ্ছি, এই যে মাটির ঘর। তো এখানে আমাদের এক দাদা রয়েছেন, কোচ দাদা, তার সাথে আমরা কথা বলবো। এখন বর্তমানে সে বাতাবি লেবু খাওয়ার একটা আয়োজন করছে। দাদা, দাদা আপনার নামটা কি? আমার নাম শ্রী খোকন কোচ। শ্রী খোকন কোচ। কোচ, আচ্ছা আচ্ছা, আপনারা সবাই পদবিতে কোচ ব্যবহার হ্যাঁ, করেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এটা কি আপনাদের এখানেই হয়েছে নাকি, নাকি কিনে এনেছেন বাতাবিটা? এখানেই হয়েছে। এখানেই হয়েছে। এটা আপনার বাসা দাদা? হ্যাঁ, আমার বাড়ি। কয়জন আছেন আপনারা বাসায়? আমরা 4 জন, না মানে আমার 2টা বাচ্চা মেয়ে আচ্ছা, আর আমরা 2 বড় ভাই। তো এখানে আপনাদের কি ফসলি জমি আছে? হ্যাঁ, ফসলের জমি তো থাকলেও মানে না থাকার কারণে এই হাটটি লাগাইলেও মানে হাটটি খায়। এই যে এইবারও লাগাইছিলাম, আমার মাত্র 17 কাঠা জমি আছিল, তো লাগাইছে তিনবার মানে হাটটি মানে পারে আসছে এখন তো। হাতিতে নষ্ট করে হ্যাঁ, ফেলছে। নষ্ট করে ফেলছে। তো আপনাদের চলে কিভাবে সারা বছর আপনারা? এই যে যেটুকু আছে ওইটু আবার করে মানে হাতির সাথে করে হলেও টুকটাক মানে কম বেশি পাওয়া যায়, তারপরে আমরা এই যে হাজিরা টাজিরা কাজ করে খাই। আচ্ছা, হাজিরা কামলা, মানে কিসের হাজিরা দেন? এই যে বালু গাঙ্গে বালু হ্যাঁ, গাঙের এখানে আমাদের নদী রয়েছে, হ্যাঁ, যেটা হ্যাঁ, এই হ্যাঁ, চেলাখালি। চেল্লাখালী নদী। হ্যাঁ, এই নদী থেকে যে বালুটা উত্তোলন হয়, এখানে আপনারা কাজ হাজিরায় করে। কাজ করেন? হ্যাঁ, হ্যাঁ, মানে ওই বালু তুলে গাড়ি টাড়িতে লোড করা হ্যাঁ, হ্যাঁ, প্রভৃতি, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। এর বাইরে আর এখানে অন্য কোনো কাজ কি আছে? না না, এর বাইরে তো কোনো কাজই তো নাই। বা আর এর বাইরে কোনো কাজ নেই না? না। আচ্ছা আচ্ছা, মানে তাহলে তো দেখা যায় আপনাদের অনেক কষ্ট। তারপরে হ্যাঁ, রাস্তাঘাটও তো নেই দেখলাম রাস্তাঘাট এখানে। তো নাই মানে। একদমই মানে আসা যায় না এরকম একটা অবস্থা। তো হুম, একদম দুর্গম অঞ্চলে পাহাড়ের ভেতরে আপনাদের তো কষ্ট হয় অনেক নাকি? অতি কষ্টই, অনেক কষ্ট দিয়ে আমরা অনেক জীবন কষ্ট করে যাপন করি। চলতে হয় না? আর হাতি আসলে তো আপনারা মোটামুটি তাড়ানোর চেষ্টা হ্যাঁ, করেন। মশাল দিয়ে আমরা তারাই। হাতির সাথে মোট কথা হলো, হাতির সাথে আপনাদেরকে প্রতিদিন আর কি লড়াই করে, হ্যাঁ, যুদ্ধ হ্যাঁ, করে আর কি আপনাদের বাঁচতে হয়। দর্শক, একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে হাতির সাথে কিন্তু দাদাদের প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয়। কারণ এটা তারা ওই পাহাড়ে থাকা অবস্থা থেকেই শিখেছে। এটা এখানে মানে গভর্নমেন্টের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কিন্তু অনেক বেশি অর্থবহ না। এটা দিয়ে কিন্তু তারা এখানে বসবাস করতে পারে না। বরঞ্চ যেটা তারা করছে সেটা তারা নিজেরা শিখেছে এখানে থেকে, মানে এই পরিবেশে থেকে কিভাবে বেঁচে থাকতে হবে, হাতির সাথে লড়াই করে, অন্যান্য প্রাণীদের সাথে লড়াই করে, সেই যোগ্যতাটা কিন্তু তারা অর্জন করেছে, তাই না দাদা? হ্যাঁ, এই শিক্ষাটা তো আপনারা নিজেরাই শিখেছেন, এবং শিখি, তারা হ্যাঁ। কিন্তু এ ব্যাপারে এখন ভীষণই দক্ষ বলা যেতে পারে। কারণ যেহেতু তাদেরকে প্রতিদিন বন্য হাতির সাথে জীবনযাপন করতে হয়। মশাল জ্বালানো ছাড়া আর কোনো প্ল্যানিং আপনারা করেন কি? না না, মানে এখন বর্তমানে শুধু ওই মশালটাই মশালটাই, আপনারা হ্যাঁ। জ্বালান, আর বাড়ির আশেপাশে ওই যে বিভিন্ন রকমের হুম, তার তার তুর তাই না তাই না, থাকে। তাই যাতে করে হাতি ঢুকতে মানে না একটু না পারে, এইটুকুই। হ্যাঁ, এর ভিতরে আর কিছু, এর বাইরে কিছু নেই। তেমন কিছু নেই না? আচ্ছা দাদা, তো ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, কোচেদের একটা মানে মহল্লা থেকে আমরা বেরিয়েছি। এখানে আরও সামনে আমাদের অনেক কোচ আদিবাসীদের ঘরবাড়ি রয়েছে, আমরা সেখানে যাব। এখানে ওই যে ভাইরা বললো যে তাদের কিন্তু মূল পেশার ভেতরে ওই বালু উত্তোলন, মানে আপনার চেল্লাখালী নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এই যে সামনে কিন্তু আমাদের এই যে বালু তোলা হচ্ছে চেল্লাখালী নদী থেকে। আসুন আপনাদেরকে একটু নদীটা দেখাই নিয়ে আসি, নাকি আলী ভাই? এই যে চেল্লাখালী নদী, দর্শক বন্ধুরা, এটা কিন্তু ভারতের মেঘালয় থেকে আসে। মেঘালয় থেকে প্রবাহিত হয়ে পাহাড় দিয়ে ঢুকে এটা একেবারে আপনার আমাদের শেরপুর জেলার ভিতরে চলে যায়। এখন নদীতে যদিও পানি নেই, খুবই মানে এখানে দেখা যাচ্ছে একেবারেই শুকনো, সামান্য একটু পানি আছে। ওই যে ছোট্ট প্রবাহ চলে যাচ্ছে। আর এখান থেকেই আপনার বিভিন্নভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই যে দেখুন, বালু উত্তোলন করা হচ্ছে। এই বালুগুলোকেই মোটামুটি গাড়িতে ভরা ঠরা এই সমস্ত যে আপনার কি বলে ওটারে, হাজিরার যে কাজটা, সেই কাজটা কিন্তু কোচ আদিবাসীরা করে। আর টুকিটাকি তাদের কিছু জমি জমা আছে পাহাড়ের ভেতরে, সেখানে তারা ওই কিছুটা টুকিটাকি, আর আর বাদবাকি ওই জমিতে যেটুকু ফসল টসল পাওয়া যায় সেটা হাতির সাথে মোটামুটি লড়াই করে, যুদ্ধ করে আর কি। তারপরে যতটুকু
সংগ্রহ করা যায়। ওইটা দিয়েই তাদের চলে। কোচপাড়ার রাস্তাঘাট দর্শক খুবই খারাপ, এখানে মানে কোনো উন্নয়নের চিহ্ন ছোঁয়া নেই। মাত্র নেই। কারণ এখানে কি বলবো, মানে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় না। রাস্তাঘাটের কি অবস্থা, ভয়ঙ্কর দশা, সেটা আপনাদেরকে দেখাই। বর্ষাকালে এই রাস্তাঘাট দিয়ে চলাফেরাই করা যায় না। আর সামনে যে অবস্থা দেখলাম, মানে যে ভাঙা, আলী ভাই তো দেখে মনে হয় ডরাইছে। না, একেবারে অনেকটা নিচের দিকে ভাই। হ্যাঁ, মানে তাকানো যায় না এরকম অবস্থা। পাহাড়ি অঞ্চলের ছাপ কিছুটা এই বাংলাদেশের মানে এই প্রভাবটা ফেলছে। এই কোচপাড়ার ভিতরে পাওয়া কোচবিহারের যাচ্ছে। ভিতরে। আচ্ছা আচ্ছা, এই যে রাস্তার অবস্থা দেখুন, এইটা তো মানে এইটাই দেখলে ভয়ঙ্কর আমার রাস্তা। ভয় লাগে। মানে পাহাড় থেকে নামতেছি হ্যাঁ, এই অবস্থায় দেখেন। রাস্তাঘাটের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। কোচপাড়ার দেখুন, খুব রিস্ক, মানে খুবই risk। ভয়াবহ একটা অবস্থা। আর ভাবুন তাকানো যায় না। এই আলী ভাই, আলী ভাই গেলাম গা। বৃষ্টি হয়, বৃষ্টি তাহলে কি হলে অবস্থা? কি অবস্থা হয় রাস্তা, শুকনো অবস্থায় দেখেন এই যে চলাটা খুব রিস্ক। মানে খুব খারাপ অবস্থা এখানে রাস্তাঘাটের। বৃষ্টি আসতেছে দর্শক, আসার সময় মানে আপনার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু জোরালো কোনো আবেদন নাই বৃষ্টির, মানে যে আমি হমু। বৃষ্টির দিনে বিশেষ হ্যাঁ। করে যেহেতু এটা ভারত মেঘালয় রাজ্যের কাছেই এই সীমান্তবর্তী কুচপাড়াটা, হুম। এখানে কিন্তু রোদ বৃষ্টির খেলা সব সময় চলতেই থাকে। চলতেই থাকে। এতে এই যে দর্শক, আরো আপনার বিভিন্ন আদিবাসী পরিবার রয়েছে, আসেন আমরা এদিকে দেখি একটুখানি এখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা। বন্ধুরা, একটা বিষয় আমরা এখানে জানতে পারলাম যে এই যে মহল্লাটা দেখতে পাচ্ছেন, এটা মানে এখানে যারা আছেন তারা সবাই কিন্তু কোচ আদিবাসী। এখানে অন্য কোনো জাতিগোষ্ঠীর মানুষ নেই। এবং কোচ আদিবাসীরা, আমার ধারণা ছিল যে তারা হয়তো আহ, মানে আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু দেখলাম যে না, তারা অ্যাকচুয়াল হিন্দু ধর্মের মানুষ। কিন্তু পদবীর শেষে তারা কোচ ব্যবহার করে। এবং আমি আরেকটা বিষয়ে জানতে পেরেছি যে আহ, তারা আপনার হচ্ছে গিয়ে যখন মানে তিব্বত থেকে এই অঞ্চলে মাইগ্রেট হয়েছিল, তখন আহ, মানে এই পাহাড়ি জনপদটা তারা পছন্দ করে থাকতে, এখানে তারা ভালোবাসে। মানে বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ যারা রয়েছে তারা কিন্তু পাহাড়ি জনপদে বসবাস করতে পছন্দ করেন। তো এই যে দেখুন, ঘরবাড়ি কিন্তু তাদের এখানে। দর্শক, যারা বসবাস করে তাদের ভেতরে অনেকেই পাহাড় থেকে এই যে কাঠ কেটে নিয়ে এসে ফিরছেন। এখানে আমরা এক দাদাকে দেখতে পাচ্ছি, আমরা একটু তার সাথে কথা বলি। সে ক্লান্ত, পাহাড় থেকে কাঠ কেটে এসে সবে মনে হয়। দাদার নাম কি দাদা? এমনি জিজ্ঞেস করলাম, আমরা শুনতে চাইছি আপনার নামটা একটু। হরেন্দ্র। নরেন্দ্র? হরেন্দ্র। হরেন্দ্র। আপনারা শেষে কোচ বলেন না, হ্যাঁ, হরেন্দ্র চন্দ্র কোচ এরকম। হ্যাঁ। আপনাদের অনেকে আবার রাজবংশী বলে নিজেদের। না, রাজবংশী ওদের রাজবংশী ওইটা আলাদা। আলাদা। আর ওর রাজবংশী যারা বলে তারা কি হিন্দু নাকি? হ্যাঁ, হিন্দু সম্প্রদায়। তারাও হিন্দু সম্প্রদায়। মানে কোচেদের ভেতরে যারা আছেন তারা সবাই হিন্দু সম্প্রদায়েরই না? আচ্ছা আচ্ছা। আপনারা কি ওই পাহাড় থেকে কাঠ? পাহাড় থেকে যে লাকড়ি আনে। ও, এখানে কয়টা পরিবার রয়েছে এখানে? 50টা পরিবার। না, এই 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 মহল্লাটার ভেতরে এদের মধ্যে 3টা। এখানে আপনারা তিনটে রয়েছেন। আপনাদের কি কাজকর্ম ওই শুধু ওই পাহাড় থেকে লাকড়ি টাকড়ি সংগ্রহ করা? এটা তো নিজের পাকের জন্য আর কি। পাকের জন্য? আর এমনি ক্ষেত খামারি করে? ক্ষেত খামারি আছে, দিনমজুরি আছে। দিনমজুরি বলতে এই বালু ঠালু তোলার না, কাজ আর ওই নাকি? যে অন্য অন্য কৃষি কাজে কৃষি কাজের সময়? আচ্ছা আচ্ছা। আর এমনি নিজেদের জমি আছে? নিজের জমিন আছে। এখানে ফসল হয়তো ভালো নাকি? ফসল 2 ফসল। দুই ফসল হয়? আমন আর স্ক্রেমে। হাতিতে নষ্ট করে তো খুব। হাতি তো মনে করো মাসে 2 বার, এই যে কেবল 8 দিনে হয় না, খাইয়ে গেছে গা। 8 দিন আগেই খায়া গেছে। আচ্ছা আচ্ছা। মানে হাতিতে খায়া নষ্ট করে, নষ্ট তার করে। মধ্যে থেকেই আর কি যেটুকু পাওয়া যায় ওইটুকুই আপনারা তোলার চেষ্টা করেন না? আচ্ছা আচ্ছা। ঠিক আছে দাদা, আপনি অনেক ক্লান্ত, গরমের মধ্যে ঘামাই গেছেন। হ্যাঁ, আর গরম রেস্ট মনে নেন। করো একবারে বর্ডার থেকে 0 পয়েন্ট থেকে আনা। 0 পয়েন্ট থেকে আনছেন না? ওখানে গেলে সমস্যা করে না? না, সমস্যা করি। বিএসএফরা কিছু বলে? বিএসএফরা কি তো বলে। কি মানে আসতে মানা করে? তা আপনারা তো রিস্ক নিয়ে যান, জীবনের ঝুঁকি আছে না? না, সীমা থেকে মনে করো ওরা 150 গজ দূরে থাকে, তো 150 গজ দূরে আমার যে সীমা, হ্যাঁ। 150 গজ সীমা থেকে আবার আমরা এদিকে 10-20 ফুট নিচে আর কি কাজ করবো না। ওখানে আর কোনো সমস্যা করে না? না, আর সরকারি পর্যায়ে যদি করে তাহলে পিলার পর্যন্ত করণ যায়। পিলার পর্যন্ত করা যায় না? আর বেসরকারি যদি লাখের চাকরি আনন্দ যায় তাহলে জান যায় না আর কি।
মানে সরকারি মনে করো ওই যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে কাজ করে তাহলে ওই পর্যন্ত কাজ করান যায় সীমা পর্যন্ত। বুঝতে পারছি। কিন্তু চারা লাগাইলে মনে করো 5 থেকে 6 ফিট দূরে চারা লাগানো লাগে। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা হ্যাঁ, তো বন্ধুরা গরমে কিন্তু খুবই অতিষ্ঠ হয়ে গেছি। কোচপাড়ায় এসে আলী ভাই আইসক্রিম খাওয়ালো, তাও আবার কি আইসক্রিম হচ্ছে গিয়ে আপনার কোকোনাট নারকেলের আইসক্রিম। তো দর্শক বন্ধুরা তারপরেও লেখা কি জানেন, দিল ঠান্ডা তো সব ঠান্ডা। সব ঠান্ডা। তো দর্শক বন্ধুরা আজকের কোচ আদিবাসীদের নিয়ে আমাদের পর্বটা এই পর্যন্তই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই পাহাড়ি দুর্গম মানে একদম জনপদ বলতে কি এটা জনপদও বলা যায় না, রাস্তাঘাটের যে অবস্থা সেই মানে বর্ডার অঞ্চলে তাদের জীবনযাপন ঠিক কেমন বর্তমানে, আর তারা কি করে, তাদের ধর্ম সংস্কৃতি প্রভৃতি যাবতীয় বিষয়। তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা এরকম ভিডিও নিয়মিত দেখতে চান, বিশেষ করে আমাদের এই সীমান্তবর্তী অঞ্চলের মানুষের নিত্যদিনকার জীবনযাপন নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি, নাকি আলী ভাই? একেবারে। তো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটা। আর দর্শক ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল। বাই বাই।